লোকে বলে না যে দেখো ওই ছেলেটা 3টে চাকরি পেয়েছে, কিন্তু ছেলেটা কী করে চাকরিটা পেলো, 3টে চাকরি কীভাবে পেলো, তার পেছনে যে কতটা স্ট্রাগল রয়েছে সেটা কিন্তু কেউ শোনে না বা শোনার ইচ্ছাও থাকে না তার। তো চলো আজকে আমি আমার সাকসেসের স্টোরি তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা তো এর আগে শুনেছো প্রিয়াঙ্কুশ ব্যানার্জি, তারপর অরূপ সরকার সার্জেন্ট, যাদের র্যাঙ্ক ছিল কিন্তু অনেক আগে। প্রিয়াঙ্কুশ ব্যানার্জি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, যার র্যাঙ্ক ছিল 1। অরূপ সরকার কলকাতা পুলিশ সার্জেন্ট, যার র্যাঙ্ক ছিল 2। কিন্তু আমার র্যাঙ্কটা হয়তো 1-2 মধ্যে নেই, বা 1 থেকে 10 মধ্যেও নেই। আমার র্যাঙ্ক তো অনেকটা দূরে রয়েছে, 83, অর্থাৎ 83। কিন্তু চাকরিটা পেয়ে গেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। র্যাঙ্ক নিয়ে কিন্তু কোনো কাজ নেই, এই চাকরিটা পাওয়ার পিছনে কিন্তু অনেক স্ট্রাগল রয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে শোনাবো, যাতে তোমরা মোটিভেট হতে পারো, যাতে তোমরাও একদিন আমার মতো এরকমভাবে মোবাইলের সামনে এসে তোমাদের সাকসেসের স্টোরি শোনাতে পারো। তো দেখো, আমি 2018 সাল থেকে চাকরির জন্য পড়াশোনা শুরু করি। তার আগে আমি পড়াশোনা করতাম, আর আমি রানও করতাম আর্মিতে চাকরি করার জন্য। তো আমি 2017 সালে আর্মিতে মাঠ করেছিলাম ক্লার্কে। ওই একবারই আমি মাঠ করেছিলাম লাস্ট বয়সে, যখন আমার বয়স 23 বছর, সম্ভবত ওইরকমই হবে 2017 এরকম। কিন্তু আমি আর্মির ক্রাইটেরিয়া পূরণ করতে পারিনি, আমাকে মেডিকেলে বাদ দিয়ে দিয়েছিল। তারপরেও আমি 2018-তে এসএসসি জিডি কনস্টেবলে গিয়েছিলাম, সেখানেও পাস করেছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে আমার কাট অফ আসেনি, মেরিট লিস্টে নাম্বার কম ছিল, নাম আসেনি। 2020 সালে সম্ভবত এসএসসি জিডির একটা ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে আমি পাস করেছিলাম, অনেকটা বেশি নাম্বার পেয়েছিলাম। কিন্তু আমি আর যাইনি, কারণ কি আমি 2020 ডব্লিউপি কনস্টেবল অলরেডি সিলেক্টেড হয়ে গেছিলাম। 2018-তে ডব্লিউপি পাস করতে পারিনি পরীক্ষায়, 2019-এ ডব্লিউপি কনস্টেবল পাস করেছিলাম। 0.65 নাম্বারের জন্য ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ গিয়েছিলাম। তারপর 2020-তে ফাইনালি সিলেক্টেড হই কনস্টেবল হিসেবে। 2021-এর যে ডব্লিউপিএসআই রিক্রুটমেন্টটা ছিল, সেটাতেও আমি পাস করেছিলাম, মেন এক্সাম পাস করেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাস করতে পারিনি, কারণ কি মেন এক্সামে নাম্বার কম ছিল। আর 2021-এর যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টটা ছিল, সেটাতে অলরেডি আমি এখন সিলেক্টেড, আমি এখন ট্রেনিং করছি। তো এর পিছনে বহু স্ট্রাগল রয়েছে, তো আমি অত কিছু বলছি না। অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আমি আমার জীবনের কাহিনী তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আজকে জাস্ট আমি কীভাবে পড়াশোনা করেছি, কীভাবে প্রস্তুতি নিয়েছি, সেটা নিয়ে বলবো। তো দেখো, 2019-এ যখন আমি ডব্লিউপি কনস্টেবলটা পাস করি, প্রিলিমিনারি পাস করি, মাঠ পাস করি, তারপর মেন এক্সাম ছিল, হাতে 2 মাস টাইম ছিল। আমি তখন একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, সেটা হলো আমাদের কাটোয়াতে নূর কোচিং সেন্টার, নূর স্যারের কাছে। সত্যি খুব ভালো স্যার, প্রচুর সাপোর্ট করেছিলেন। তো ওখানে আমি রীতিমতো পড়াশোনা করতাম, যখন পড়াতেন তখন যেতাম, আর তার সাথে বাড়িতে পড়াশোনা করতাম। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ স্টাডি। কোচিং নিলেই যে সেখানে তুমি সম্পূর্ণভাবে তৈরি হবে না, সেটাকে আবার তোমাকে বাড়িতে রিভাইজ করতে হবে, ওটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো আমি বাড়িতে মোটামুটি পড়াশোনার জন্য প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা আমি টাইম দিতাম। আমি যেহেতু আগে অনেক কিছু কাজ করেছি, ইনকাম করার জন্য বহু জবে যুক্ত ছিলাম, কিন্তু যখন আমি 2019-এ প্রিলিমিনারি পাস করি, মাঠ কমপ্লিট করি, তারপর থেকে আমি সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলাম, দিয়ে বাড়িতে থেকে আমি শুধুমাত্র পড়াশোনা করতাম। তো বাড়িতে আমি অনেক পড়াশোনা করেছি, ঠিক আছে, যখনই বাড়িতে থাকতাম আমি পড়াশোনা করতাম। তো আমি মোটামুটি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত পড়াশোনা করতাম। প্রিলিমিনারিতে কী কী সিলেবাস রয়েছে, বা পিএমটি পিএইটিতে কী সিলেবাস রয়েছে, তো এগুলো নিয়ে আমি আর বলছি না। মেন এক্সামের সিলেবাসও মোটামুটি তোমরা জানো। তো সবথেকে আসল ব্যাপার যেটা হলো যে তোমাদেরকে মোটামুটি প্র্যাকটিস করতে হবে, পড়াশোনার দিকে টাইমটা দিতে হবে, অন্য কোনো দিকে টাইম দিলে হবে না, ঠিক আছে। এই কয়েকটা বছর তোমরা সমস্ত কিছু ত্যাগ করো, বন্ধু বান্ধব ত্যাগ করো, ক্লাবে যাওয়া বন্ধ করো, মানে ফালতু সময় নষ্ট করো না। যে সময়টা নষ্ট করবে সেটা পড়াশোনায় নষ্ট করো, তাহলেই তোমাদের কিন্তু সাফল্য আসবে, তোমরা একদিন চাকরি পাবে। আর এখন যা কম্পিটিশান হয়ে গেছে, তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতেই হবে। তো আমি কী বই ফলো করতাম সেটা তোমাদেরকে বলি, এর আগেও বলেছি। আমি অঙ্কের জন্য সুবীর দাস, আর.এস. আগরওয়াল, এই 2টো বই পড়তাম। ইংরাজির জন্য আমি কোচিং সেন্টার থেকে স্যাররা যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দিতেন, সেগুলো পড়াশোনা করেছি। আর
রিপোর্ট রাইটিং, প্রেসি, সমস্ত কিছুই, ট্রান্সলেশন, সেগুলো সমস্ত কিছুই আমাদের কোচিং সেন্টার থেকে স্যাররা প্রোভাইড করতেন। তো আমি সেগুলোই মোটামুটি করতাম। আর তার সাথে আমি পিকে দে সরকারের বইটা ফলো করেছি, খুব একটা পড়াশোনা করিনি, মাঝে মাঝে পড়তাম। এটা গেল ইংরেজি। আর ইংরেজি ডেসক্রিপটিভের জন্য আমি WBCS লেভেলে একটা বই কিনেছিলাম, যেটা আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেখানে ডেসক্রিপটিভ ছিল, ইংরেজি বাংলা দুটোই ছিল। সেটা আমি রীতিমতো ভালোভাবে ওটা পড়াশোনা করেছিলাম। সেখানে রিপোর্ট, প্রেসি, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন সমস্ত কিছুই ছিল। তো তোমরা চাইলে সেটাও কিনতে পারো, সেই বইটা কিনতে পারো, বা আরও অনেক ভালো ভালো বই রয়েছে সেগুলো কিনতে পারো। কিন্তু সবথেকে আসল কথা হলো তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তো এটা গেলো ইংরেজির ব্যাপার। বাংলার জন্য আমার কাছে কোনো বই ছিল না, বাংলা এইভাবেই হয়ে গেছে। রিপোর্ট, বাংলায় যে রিপোর্ট থাকে, তো রিপোর্টটা আমি এই ইংরেজি রিপোর্ট থেকে ট্রান্সলেশন করে সেখানে বাংলা হয়ে গেছে। ইংরেজি বাংলা দুটো এইভাবে কভার করেছি। আর জিকে বা জেনারেল স্টাডিজ যেটা বলছিলাম, সেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একটা ইউটিউব চ্যানেল ফলো করতাম, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কভার করেছিলাম। আর জিএসের জন্য স্যাররা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে পুরনো বইগুলো কিনে নেওয়ার জন্য, মাধ্যমিক লেভেলের। তো আমি মোটামুটি 2003 সালের, 2002 সালের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এই বইগুলো কিনেছিলাম। কারণ কি, তখন যেহেতু একটা ভয় ছিল যে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, যদি বড় বড় প্রশ্ন পড়ে জিএসের, তার জন্য। কিন্তু তারপর দেখা গেল যে প্রশ্ন একদম জলের মতো সহজ, 1 লাইনের কোশ্চেন হয়ে গেছে। তো এটা অনেকটা হেল্প হয়েছে, যেহেতু আমি ডেসক্রিপটিভের জন্য পুরো ডিটেলসে পড়েছিলাম। আর তার সাথে আমি MCQ কোশ্চেনের জন্য আমাদের কোচিং সেন্টার থেকে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দিত সেগুলো পড়েছি, আর তার সাথে একটা বই দিয়েছিল সেটা পড়তাম। আর আমি কি করতাম, মক টেস্ট দিতাম। মান্থলি যে ম্যাগাজিনগুলো বের হয়, সাফল্য, অ্যাচিভার্স, তো আমি সেই সাফল্য ম্যাগাজিনটা কিনতাম প্রত্যেক মাসে। আর সেখানে প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া থাকতো, পুলিশের, কনস্টেবলের পরীক্ষা, সাব ইন্সপেক্টরের পরীক্ষা, রেলের পরীক্ষা, এরকম প্রচুর প্র্যাকটিস সেট থাকতো। আমি সেগুলোকে মক টেস্টের মতো করে টাইম নিয়ে দিতাম, পড়াশুনো করতাম। ওইভাবেই আমি সেটাকে, বইটা সাফল্য ম্যাগাজিনটা আমি ওইভাবেই পড়েছি। মোটামুটি জিএসটা আমি এইভাবেই পড়াশোনা করেছি। আর ইউটিউবের কিছু চ্যানেল থেকে আমি জিকে কালেক্ট করেছিলাম, ঠিক আছে। ওখান থেকে আমি অনেকগুলো জিকে কালেক্ট করেছি, সেগুলো আমি খাতায় লিখেছিলাম। এইভাবেই আমার জিএসটা কভার হয়েছে। আর তার সাথে ইংরেজি বাংলা তো বলে দিলাম, অঙ্কটা তো বললাম, সুবীর দাস আর RS আগরওয়াল, এই দুটো বই আমি করেছি। মোটামুটি সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি এই দুটো বই প্রায় মিনিমাম 10 বার আমি কভার করেছি, মানে কমপ্লিট করেছি দুটো বই প্রথম থেকে 10 বার। তো এটা আমার কাছে অনেকটা সাপোর্ট দিয়েছিল, তার কারণ আমার পরীক্ষার সময় কোনো অঙ্ক আটকায়নি, প্রায় 5টা অঙ্কই আমি করেছিলাম। এবার আসছি রিজনিংটা। রিজনিংয়ের জন্য তো আমি কোচিং সেন্টার থেকে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দিত সেগুলো তো করেছি। তার সাথে আমি একটা বই ছিল আমার কাছে, যেটা আমি একজন আমার দাদার কাছ থেকে নিয়েছিলাম। সেটা হচ্ছে বইটা আরিহান্ত পাবলিকেশনের বই, আরিহান্তের বই। আমি ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বইটা খুব ভালো বই, তো এটাও তোমরা নিতে পারো। বা সুবীর দাস রয়েছে, RS আগরওয়ালেরও রিজনিংয়ের বই রয়েছে, এগুলো যথেষ্ট ভালো বই, এগুলোও নিতে পারো, ঠিক আছে। তো এগুলোই ছিল আমার মোটামুটি মূল অস্ত্র পড়াশোনার, চাকরি পাওয়ার। তো আসল কথা হলো পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে বাড়িতে। সবথেকে ইম্পর্টেন্ট হলো তোমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ বেসিকটা, তোমাদেরকে বেসিকটা স্ট্রং করতে হবে। তোমরা প্রিলিমিনারির জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছ, সেটা যদি তোমাদের ভালো হয়, ভালো প্রিপারেশন যদি হয়, তাহলে তোমাদের মেন এক্সামে প্রায় 50% তোমরা কভার করতে পারবে। অর্থাৎ জিএসটা বলো, বা অঙ্ক বলো, বা রিজনিং বলো, বা ইংরেজি গ্রামার বলো, পুরোটাতে তোমাদের প্রায় 50% অলরেডি কভার হয়ে যাবে। তাই তোমরা বেসিকটাকে ভালো করে তৈরি করো। তার কারণ প্রিলিমিনারি পরীক্ষা নিশ্চয়ই তোমরা দিয়েছো, প্রশ্ন কোন লেভেলের হয়েছে সেগুলো জানো। তো ওই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের মেন এক্সামে আসবে। একটাই ডিফারেন্স, মেন এক্সামে কোনো অপশান থাকবে না, জিএসের কোনো অপশান থাকবে না, অঙ্কেরও কোনো অপশান থাকবে না। তোমাদেরকে প্রশ্নটাও দেওয়া থাকবে, তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। তাই প্রিলিমিনারির জন্য যে বেসিকটা তোমরা ভালোভাবে পড়ছো, সেটাকে খুবভাবে স্ট্রং করো, ভালোভাবে স্ট্রং করো, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর মেন এক্সামটা টার্গেট রাখতে হবে,
মেন এক্সাম হচ্ছে সবথেকে আসল। মেন এক্সামে যদি তোমাদের মোটামুটি 70% নাম্বার থাকে তাহলে তোমাদের আর কোনো কিছুতে আটকাবে না। ইন্টারভিউতে তোমরা যে নাম্বারটাই পাও না কেন তোমাদের চাকরি পাক্কা, গ্যারান্টি। তাই মেন এক্সামটা হচ্ছে সবথেকে আসল। তাই তোমাদেরকে বারবার বলছি মেন এক্সামটাকে জন্য ফোকাস করো। মেন এক্সামটাই আসল, মাঠ হয়ে যাবে। প্রিলিমিনারি তোমরা পাস করে যাবে, ইন্টারভিউতেও তোমরা ভালো নাম্বার পাবে। মেন এক্সামটাই আসল। আর ইন্টারভিউর জন্য বলি একটু, ইন্টারভিউ যদি তোমার স্মার্টনেস থাকে, তুমি যদি কথা ভালোভাবে বলতে পারো তাহলে তুমি 15 নম্বর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমার গেস্টার পশ্চার এগুলি খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ নিয়ে একদম চিন্তা নেই। তো আমি এইভাবেই মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম। ইন্টারভিউতে আমি একটু নাম্বারটা কম পেয়েছিলাম, কিন্তু আমার মেনে ভালো নাম্বার ছিল, তার জন্য পাস করে গেছি। হয়তো আমার র্যাঙ্কটা 83, অনেকটা দূরে, কিন্তু র্যাঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে কোনো একটা চাকরিতে যুক্ত করা, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তার জন্য নিজেকে তৈরি করো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে। আর অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।